জাতীয় নাগরিক পার্টি একটা খুবই বিশেষ বাস্তবতায় আত্মপ্রকাশ করেছে, সেটা আপনারা সবাই জানেন। সাম্প্রতিক যে ঘটনা, এটা আমি মানে দলের মধ্যে খুব একটা এলোমেলো অবস্থা কিংবা পাল্টাপাল্টি অবস্থান সেরকম দেখব না। এটা আমি দেখব যে একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। কারণ সংশ্লিষ্ট যে ঘটনা, হাসনাত, সার্জিস তারা একটা মিটিংয়ে গেছেন এবং সেখানে হাসনাত এক ধরনের বক্তব্য দিয়েছেন, সার্জিস আরেক ধরনের বক্তব্য দিয়েছেন। আবার খেয়াল করবেন দুজনের বক্তব্যের মধ্যেও একটা প্যাটার্ন আছে, যে কতগুলো জিনিস বোঝা যাচ্ছে যে একটা বৈঠক হয়েছে, সেই বৈঠকে আওয়ামী লীগ নিয়ে কথা উঠেছে, এইসব ব্যাপার কিন্তু দুজনের বক্তব্যে আছে। তো একজন বলছেন যে এটা একটা সমঝোতার প্রস্তাব দেওয়া হয়েছে, আরেকজন বলছেন যে এটা মতামত জানানো হয়েছে। এইটুকুই হলো পার্থক্য। ফলে আমি এটাকে যেহেতু, এবং এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এই দলের যারা আছেন, মানে শীর্ষ পর্যায়ে যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব বা সেখান থেকে উঠে এসেছেন। ফলে তাদের পার্সোনাল অপিনিয়নটাও খুব মানে হাই বা চড়া, সেটা তারা দেবেন এবং দিচ্ছেন। সেখান থেকে মনে হতে পারে যে আসলে কি দলের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়েছে কিনা। আমি সেটা এইভাবে দেখি না, কারণ এই ফেসবুক পোস্ট দেওয়ার পর তারা কিন্তু গতকালকে একসাথে বসে মিটিংই করেছেন এবং খুবই গণতান্ত্রিক চর্চা। হ্যাঁ, এটাই। হ্যাঁ, ফলে আমি এটাকে এভাবে দেখবো যে যেহেতু এটা একক নেতা নির্ভর কোনো দল না, এখানে আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা অন্তত শখানেক ন্যাশনাল লিডার প্রস্তুত করতে চাই, লিডারশিপ প্রস্তুত করতে চাই। ফলে প্রত্যেকের অপিনিয়ন থাকবে, কোনো অপিনিয়ন মানে পার্থক্যটা হবে মেজাজের ধরনে বা টোনের মধ্যে পার্থক্য হবে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি মনে করেছেন যে এই বক্তব্যটা যেটা ওনারা মিটিং করেছেন ইত্যাদি করেছেন সেটা না আসলেই ভালো হতো সামনে। হাসনাত মনে করেছেন যে যদি এরকম, তিনি যেভাবে ঘটনাটাকে ইন্টারপ্রেট করেছেন প্রস্তাবটাকে, তাতে তার মনে হয়েছে যে এখানে কি আওয়ামী লীগকে আনার প্রস্তাব মানে কোনো পায়তারা চলছে, তাহলে তো আমাদের ফাঁসি ছাড়া, নিশ্চিত মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। সেদিক থেকে তার এই আউটরেজ পুরো ব্যাপারটাতেই আমাদের আলোচনাটা এখন আনফর্চুনেটলি হয়ে গেছে সেনাবাহিনী বনাম ছাত্র। এরকম হওয়ার কিন্তু উচিত ছিল না। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মানে সেনাবাহিনী। প্রশ্নটা হলো আওয়ামী লীগ নিয়ে। আপনি দেখবেন আউটরেজটা পুরোটাই আওয়ামী লীগ নিয়ে, এবং এই আউটরেজটা হয়েছে কিন্তু এখানে প্রধান উপদেষ্টার একটু দায় আছে আমি বলবো। উনি যখন ক্রাইসিস গ্রুপের সাথে একটা মিটিংয়ে বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নাই, নিষিদ্ধ করা হবে কি হবে না সেটা হচ্ছে আরেকটা আলোচনা, কিন্তু যখন কিনা বিচারিক প্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি নাই, হ্যাঁ, তখন যখন প্রধান উপদেষ্টার মতো জায়গা থেকে কথাটা আসে, এবং আবার কয়েকদিন আগে এরকম একটা মিটিং তিনি করে এসেছেন, এই সব কিছু মিলিয়ে কিন্তু এই মানে প্রতিক্রিয়াটাকে আমি সেভাবে দেখছি আর কি। তো সেটা আমি এভাবে বলবো যে আমরা নতুন এখনও তো সেই অর্থে সাংগঠনিক কার্যক্রম শুরু করতে পারিনি, রোজার মাস, এবং এই দুজন সার্জিস এবং হাসনাত দুজনই আমাদের সংগঠনে খুবই গুরুত্বপূর্ণ জায়গা আছেন। তারা পুরো বাংলাদেশের সংগঠনটা বিস্তৃতি করার দায়িত্ব তাদের। যখন আমরা রোজার পরে মানে ঈদটা শেষ হলে সাংগঠনিক কার্যক্রমে নেমে পড়ব, তখন তারা অনেক ব্যস্ত হয়ে যাবেন, এবং তখন এই মানে এখন যেরকম মনে হচ্ছে যে পাল্টাপাল্টি বক্তব্য, সেগুলো থেকে দূরে এসে আমরা তখন সংগঠনটাকে গুছিয়ে নিতে পারবো। ফলে আমি মনে করি যে একটা নতুন দল হিসেবে ইটস ভেরি নর্মাল যে এই ইয়েগুলো হচ্ছে, কথাগুলো হচ্ছে। কিন্তু এনসিপি, একটা জিনিস হচ্ছে যে এনসিপি কিন্তু আলোচনায়, মানে সব কিছু থেকে এটা হচ্ছে যে এনসিপি নিয়ে আলোচনা হচ্ছে, এবং সেটা হওয়াটাই কাঙ্ক্ষিত, বা মানে সেটা হয়তো এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া এখন আছে। আমরা যদি আমাদের কাছে জনগণ, আপনি যেটা বলছেন যেটার কথা, যে জনগণের যে এক্সপেকটেশন সেটা মিট আপ করার দিকে আমরা আগাই, এবং সেইটা যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আবারও দেখবেন যে পুরো পরিস্থিতিটা অন্যরকম ঘুরে যাবে বলে আমার ধারণা। জি, আপনি একটি কথা বলেছেন, আমি সেই জায়গায়টি যেতে চাই, যে বর্তমান সরকারের জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো প্রসঙ্গটি আপনি তুলেছেন, যে এখানে আপনার দলের থেকে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা সরকার বাস্তবায়নের ক্ষেত্রে কতদূর এগিয়েছে আপনি মনে করেন? এটা মানে প্রোগ্রেস ইজ ভেরি স্লো, এবং মানে এটা বলতে হবে, কারণ হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে যে সংস্কারের যে প্রধান এজেন্ডা কিন্তু রাষ্ট্র সংস্কার করা, এটা থেকে সরকার রাজনৈতিক দলগুলোর চাপে, অন্যান্য চাপে, মানে মনে হচ্ছে এক ধরনের কোনো রকম একটা কিছু করে দিয়ে ইলেকশনটা দিয়ে চলে গেলেই তারা যেন নিস্তার পায়, এরকম একটা মনে হচ্ছে। আমরা কিন্তু একেবারেই ইলেকশনের বিরুদ্ধে না। খুব পরিষ্কারভাবে আমরা আমাদের শুরু থেকে বলছি যে ইলেকশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, এবং যে টাইম প্রধান উপদেষ্টা বলেছেন ওই টাইমের মধ্যেই ইলেকশন হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু দ্যাট শুড বি এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন, এটা আমরা বলেছি। কিন্তু যদি এরকম হয় যে ইলেকশনটা আমাকে এই টাইমের মধ্যে করতেই হবে, সুতরাং এর মধ্যে আমি সংস্কার হোক বা না হোক আমি ইলেকশন দিয়ে চলে যাব, তাহলে এটা খুবই আনফর্চুনেট হবে। কারণ আপনি অনেকগুলো কারণ, একটা হচ্ছে এতগুলো মানুষ রক্ত দিল, দ্বিতীয়ত হচ্ছে যে এতগুলো কমিশন কাজ করলো, সে কমিশনের প্রস্তাব আমাদের সামনে আছে,
তারপরেও যদি আমরা এবার না করতে পারি এবং যদি মনে করি যে পরবর্তী সরকার এসে করবে, আমার খুব আপনার সাথে নিশ্চয়ই আমার পরে আরও কথা হবে, আমার খুব ধারণা যে এর পরের সরকার এসে এগুলো কিছুই করবে না। যে সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচিত সরকারগুলোর ইতিহাস আমরা জানি, 3 জোটের রূপরেখার প্রসঙ্গ আমাদের মনে আছে। এই সরকারের কিন্তু ফুল লেজিটিমেসি আছে সংস্কার করার। বরং যদি সংস্কার না করে তাহলে এই সরকার একটা 111 টাইপের সরকার হয়ে যাবে। কারণ আপনি তো যদি নির্বাচন দেওয়াটাই যদি আপনার একমাত্র কাজ হতো, ইউ শুড হ্যাভ গিভেন দ্যাট উইদিন 3 মান্থস। 3 মাসের মধ্যে এটা দিয়ে আপনার চলে যাওয়া উচিত ছিল, 3 কি 4 মাসের মধ্যে। আপনি সেটা করেন নাই। তাহলে আপনি যেহেতু 1.5 থেকে 18 মাস ক্ষমতায় থাকবেন, আপনার এই থাকাটা ন্যায্য হবে যদি আপনি সংস্কার করেন। তো সেই সংস্কারগুলো করার ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব উনি কখনো কখনো মনে হচ্ছে যেন পেরে উঠছেন না, কুলিয়ে উঠছেন না, কিংবা রাজনৈতিক দলগুলোকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিচ্ছেন। কিন্তু অন দ্য আদার হ্যান্ড, রাজনৈতিক দলের বাইরেও যে বিপুল জনগণ আছে যারা এই বাংলাদেশের এবার প্রধান স্টেক হোল্ডার এই গণ অভ্যুত্থানে, তাদের সাথে কিন্তু এই সংস্কারের বিষয়ে তারা কীভাবে চায়, কী চায়, সেগুলো নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। যেমন সংবিধান নিয়ে যে এত বিতর্ক, আমরা বলছি বাতিল করে দেন, বিএনপি বলছে যে এটা থাকতে হবে। আপনার তো উচিত হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণ কী চায় এই সংবিধানের প্রশ্নে, তাদের কী অবস্থান। এটা সংবিধান মানে হলো গণ অভিপ্রায়, জনগণের ইচ্ছা অভিপ্রায় লিখিত দলিল। তাহলে আপনি জনগণের কাছে যাচ্ছেন না এবং আপনি মনে করছেন ইলেকশনের মধ্য দিয়ে জনগণের অভিমতটা যাচাই করা যায়, যেখানে কিনা যে দল ক্ষমতায় আসে তারা 35%-এর বেশি ভোট পায় না বাংলাদেশ ইতিহাসে। সেটা দিয়ে আপনি ওই 35% যার পক্ষে আছে আপনি মনে করছেন যে ওই দল যা চাইবে সেটাই হচ্ছে গণ অভিপ্রায়। এভাবে তো হয় না। কনস্টিটিউশন মেকিং, স্টেট মেকিংয়ের একটা সম্পূর্ণ আলাদা জার্নি আছে, সেটা আমি পরে সুযোগ পেলে বলবো। তো আমি এই পর্যায়ে এটা বলে শেষ করি যে ডক্টর ইউনূস সাহেব এবং এই উপদেষ্টা সরকারের দুটো সমস্যা খুব জেনুইন আমার কাছে মনে হচ্ছে। একটা হচ্ছে তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটির অভাব আছে এই গণ অভ্যুত্থানের পরের রোডম্যাপটা সম্পর্কে। দ্বিতীয়ত হচ্ছে তাদের মধ্যে এক ধরনের দুর্বলতা আছে বা এক ধরনের কনফিডেন্সের অভাব আছে বলে আমার কাছে প্রতীয়মান হচ্ছে।